আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তাহমিনা তাসির। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাষ্ট্র কাঠামো হবে ইনসাফের, বিটিভির ভাষণে নাহিদ ইসলাম। আমরা ক্ষমতায় গেলে দুর্নীতি শূন্যের কোঠায় নামিয়ে আনবো বললেন চরমোনাই পীর। এই সরকারের আমলে হচ্ছে না চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আগামীকাল, শুল্ক কমার আশা বাণিজ্য উপদেষ্টার। শহীদ ওসমান হাদি হত্যার তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার। আইন শৃঙ্খলা রক্ষায় আজ থেকে মাঠে থাকবে বিভিন্ন বাহিনীর 10 লাখ সদস্য। এবার বিস্তারিত। সামাজিক বৈষম্য দূর করে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, পুরনো রাজনৈতিক বন্দোবস্ত ভেঙে নতুন রাষ্ট্র কাঠামো গড়ে তোলা হবে। ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রোববার সন্ধ্যা 7:15টায় বাংলাদেশ টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এসব কথা বলেন নাহিদ ইসলাম। ভাষণে রাষ্ট্রের প্রকৃতি কেমন হবে তা ব্যাখ্যা করতে গিয়ে নাহিদ ইসলাম মালয়েশিয়া ও তুরস্কের উদাহরণ দেন। বলেন, বাংলাদেশ কখনো আফগানিস্তান হবে না, এটা বাংলাদেশই থাকবে। অনুকরণীয় হতে পারে মালয়েশিয়া বা তুরস্কের মতো ধর্মানুরাগী উদারনৈতিক সমাজ। তিনি বলেন, ধর্ম থাকবে ব্যক্তিগত বিশ্বাস ও সামাজিক চর্চার জায়গায়, আর রাষ্ট্র পরিচালিত হবে আইন, ন্যায় বিচার ও ইনসাফের ভিত্তিতে। আমরা এমন একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে চাই যেখানে ধর্মীয় ও জাতিগত পরিচয় বিভাজনের কারণ না হয়ে এর ভিত্তি হবে পারস্পরিক সম্মান ও সহাবস্থান। নাহিদ ইসলাম বলেন, দেশব্যাপী একটি শক্তিশালী গণপ্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে 18 বছর বয়সী সব সক্ষম তরুণ তরুণীর জন্য বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ চালু করা হবে। একই সঙ্গে সশস্ত্র ব্যবস্থাকে আধুনিক ও উচ্চ প্রযুক্তি নির্ভর করা হবে। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বিগত সরকারের সমালোচনা করে এনসিপির আহ্বায়ক বলেন, ভারত নির্ভর পররাষ্ট্রনীতি থেকে বের হয়ে ভারসাম্যপূর্ণ ও মর্যাদাপূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা হবে। আমরা কারো সঙ্গে শত্রুতা চাই না, কিন্তু জাতীয় স্বার্থ বিকিয়ে দিয়ে কারো পুতুল রাষ্ট্র হতেও রাজি নই। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, বাংলাদেশের প্রধান সমস্যা হলো দুর্নীতি। আমরা ক্ষমতায় গেলে দুর্নীতি শূন্যের কোঠায় নামিয়ে আনবো। তিনি বলেন, রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক ও আইনি বিভিন্ন কৌশলে দুর্নীতি রোধ করা হবে। আর্থিক খাতে স্বচ্ছতা জোরদার করা হবে। রাজনৈতিক নেতৃত্ব ও প্রভাবশালী ব্যক্তিদের দুর্নীতির ক্ষেত্রে দৃষ্টান্তমূলক প্রকাশ্যে শাস্তি নিশ্চিত করা হবে। বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির রাষ্ট্র গঠনে নীতিগত পরিকল্পনা, রাষ্ট্র সংস্কারে কর্মপদ্ধতি, বিশেষ কর্মসূচি ও খাতওয়ারি পরিকল্পনা তুলে ধরেন। এছাড়া ভোট প্রদানে ইসলামের নীতি ও অবস্থান তুলে ধরেন তিনি। আগামীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনা ইসলামের মূলনীতিকে প্রাধান্য দিবে বলে মন্তব্য করেন দলটির আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, স্বাধীনতা 54 বছর পেরিয়ে গেলেও কাঙ্ক্ষিত সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি, বরং দেশে অস্থিরতা বেড়েছে। অতীতে যারা ক্ষমতায় ছিলেন তারা এর দায় এড়াতে পারে না। আমির বলেন, ভুল নীতি ও নেতাকে ভোট দেওয়ার মাধ্যমে এর দায় সাধারণ মানুষের উপরও বর্তায়। ভুল নীতি ও নেতার কারণে দেশকে কাঙ্ক্ষিত পর্যায়ে নেওয়া যায়নি। ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই ভুল থেকে বেরিয়ে দেশকে সমৃদ্ধশালী করতে চায়। এতে সাধারণ জনগণের ভোটই হবে একমাত্র সহায়ক। তার বক্তব্যে 30 দফা ইশতেহার পাঠ করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকালে চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার চুক্তি সইয়ের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। রোববার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সংবাদ সম্মেলনে আশিক চৌধুরী জানান, রোববার ডিপি ওয়ার্ল্ডের কাছ থেকে একটি চিঠি পাওয়া গেছে। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ওই চিঠি এসেছে। চিঠিতে ডিপি ওয়ার্ল্ড ইজারা চুক্তি নিয়ে চলমান দর কষাকষির অগ্রগতির প্রশংসা করেছে এবং এটা নিয়ে সন্তোষ প্রকাশ করেছে। তারা আশা প্রকাশ করেছে এই নেগোসিয়েশন ভবিষ্যতে আরও এগোবে এবং সঠিক দিকেই যাবে। নেগোসিয়েশনের অগ্রগতি প্রশংসার পাশাপাশি ডিপি ওয়ার্ল্ড জানিয়েছে, শেয়ার করা খসড়া কনসেশন চুক্তি তারা গ্রহণ করেছে এবং বিস্তারিতভাবে পর্যালোচনা করেছে। তবে তারা এটি আরও পুনর্মূল্যায়ন করার জন্য কিছু সময় চেয়েছে। বিডা চেয়ারম্যান বলেন, অন্তর্বর্তী সরকারের আনুষ্ঠানিক মেয়াদ রয়েছে আর 2 কার্যদিবস। যেহেতু তারা সময় চেয়েছে, সে কারণে বিষয়টি বর্তমান সরকারের আমল পেরিয়ে নির্বাচন পরবর্তী সময়ে গিয়ে নেগোসিয়েশনটি আবারও কন্টিনিউ হতে পারে।
সম্প্রতি ট্রাম্প প্রশাসন বাড়তি যে 20% বাণিজ্য শুল্ক আরোপ করেছে নতুন চুক্তির মাধ্যমে সেটি কমবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। রোববার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি বলেন, কতটুকু কমবে এই মুহূর্তে তা বলতে চাচ্ছি না বা পারছি না, আমরা পর্যালোচনার ভিত্তিতে দেখব। তিনি আরও বলেন, শুধু যে আমরা ওভারঅল ট্যারিফ কমানো চিন্তা করছি তা নয়, আমাদের প্রচেষ্টা রয়েছে আমাদের যে মূল পণ্য গার্মেন্টস সেই জায়গায় যেন আমাদের শুল্ক শূন্য হয়। আমরা সেই প্রচেষ্টায় এখনো রত রয়েছি। ক্ষমতা গ্রহণের পর গত বছরের এপ্রিলে শতাধিক দেশের উপর বাড়তি বাণিজ্য শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক্ষেত্রে বাংলাদেশের উপর 37% শুল্ক আরোপের ঘোষণা দেওয়া হয়। পরে দর কষাকষি করে সেই শুল্ক হার 20% নামিয়ে আনা হয়, যা গত বছরের 1 আগস্ট থেকে কার্যকর হয়েছে। বাড়তি শুল্ক আরোপের আগে বাংলাদেশ থেকে রপ্তানি করা পণ্যের উপর 15% শুল্ক ছিল যুক্তরাষ্ট্রে। সব মিলিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করতে বাংলাদেশকে 35% শুল্ক দিতে হচ্ছে। শুল্কের চাপ কমাতে যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ। এর মধ্যে রয়েছে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং এর কাছ থেকে উড়োজাহাজ কেনা এবং গম, সয়াবিন তেল ও তুলা আমদানি বাড়ানোর উদ্যোগ নেওয়া। ইনকলাব মঞ্চের আহ্বায়ক জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম মুখ শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের তদন্ত ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের কার্যালয়ের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। আজ রোববার প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে। প্রেস উইং বলেছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জেনেভায় অবস্থিত বাংলাদেশ স্থায়ী মিশন 6 ফেব্রুয়ারি OHCHR এর কাছে একটি আনুষ্ঠানিক নোট ভার্বাল পাঠিয়েছে। নোটে এই হত্যাকাণ্ডের তদন্তে প্রয়োজনীয় কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহায়তা দেওয়ার জন্য OHCHR এর সহযোগিতা চাওয়া হয়েছে। জেনেভায় বাংলাদেশ মিশন থেকে পাঠানো বার্তায় জানানো হয়েছে, OHCHR থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া মাত্রই তা পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হবে। প্রেস উইং বলেছে, বাংলাদেশ সরকার পুনর্ব্যক্ত করছে যে তারা শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনায় দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে দৃঢ় প্রতিজ্ঞ। এক্ষেত্রে আন্তর্জাতিক মানবাধিকারের মানদণ্ড অনুসরণ করে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বাকি আর মাত্র 4 দিন। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ রোববার থেকে আনুষ্ঠানিকভাবে মাঠে নেমেছেন বিভিন্ন বাহিনীর প্রায় 10 লাখ সদস্য। সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনসার ও ভিডিপি সহ বাহিনীগুলোর সদস্যরা আগামী 14 ফেব্রুয়ারি পর্যন্ত মোট 7 দিন নির্বাচনী দায়িত্বে থাকবেন। ভোট কেন্দ্রে নিরাপত্তা থেকে শুরু করে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন সব ক্ষেত্রেই রিটার্নিং কর্মকর্তাদের অধীনে কাজ করবে এসব বাহিনী। এছাড়া বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে সশস্ত্র বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী আজ থেকে মোট 9,70,948 জন নিরাপত্তা সদস্যের নির্বাচনী দায়িত্বে থাকার কথা রয়েছে। এর মধ্যে রয়েছেন সেনাবাহিনীর 1,03 জন সদস্য। এছাড়া নৌবাহিনীর 5,000, বিমান বাহিনীর 3,730, বিজিবির 37,453, কোস্টগার্ডের 3,585, পুলিশের 1,87,603, র্যাবের 9,349 এবং আনসার ও ভিডিপির 5,76,483 জন সদস্য মোতায়েন থাকবেন। এর বাইরে 1,922 জন বিএনসিসি ক্যাডেট এবং 45,820 জন গ্রাম পুলিশ দায়িত্ব পালন করবেন। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।